আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের নিউরো এন্ডোক্রাইন টিউমারের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে জলিঞ্জার লিসন সিনড্রোম থেকে, দ্যাট ইজ ট্রু। বাট ইন সাম কেসেস মাঝে মাঝে ভিআইপি ওমা থেকেও আমরা প্রশ্ন আসতে দেখি। সো ভিআইপি ওমা এটাও আসলে একটা নিউরো এন্ডোক্রাইন টিউমার, এটাও একটা আমাদের নিউরো এন্ডোক্রাইন টিউমার। মোস্টলি ভিআইপি ওমাটা আসলে অরিজিনেট করে প্যানক্রিয়াস থেকে, মোস্টলি এটা একটা প্যানক্রিয়াটিক নিউরো এন্ডোক্রাইন টিউমার। বাট হ্যাঁ, ইন সাম কেসেস স্মল ইন্টেস্টাইন থেকেও সে অ্যারাইজ করতে পারে, স্মল ইন্টেস্টাইন থেকেও সে অ্যারাইজ করতে পারে। বাট দ্য কমনেস্ট সাইট অফ দ্য টিউমার ইজ প্যানক্রিয়াস। সো ভিআইপি ওমাতে আসলে কী হয়, এখানে একটা নিউরো এন্ডোক্রাইন টিউমার যেটা প্রচুর পরিমাণে ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইডকে রিলিজ করে থাকে। সো এক্সেসিভ অ্যামাউন্টে ভিআইপি রিলিজড হতে থাকবে। এখন নর্মালি ভিআইপির কাজ কী ছিল? ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইডের নর্মাল কাজ ছিল সে আমাদের গ্যাস্ট্রিন সিক্রেশনকে কমায় দিবে। সো স্বাভাবিকভাবে আমাদের গ্যাস্ট্রিক যে অ্যাসিড সিক্রেশন সেটাকে সে কমাবে। আর অন দ্য আদার হ্যান্ড সে আমাদের যে প্যানক্রিয়াটিক জুস সেটা সিক্রেশন বাড়াবে, প্যানক্রিয়াটিক সিক্রেশনকে সে বাড়ায় দিবে, আমাদের ইন্টেস্টিনাল যে সিক্রেশন আছে সেটাকে সে বাড়ায় দেবে। তাহলে ভিআইপি কী করতেছে, আমাদের প্যানক্রিয়াটিক এবং আমাদের যেই ইন্টেস্টিনাল যে সিক্রেশন আছে সেই সিক্রেশনকে সে আসলে বাড়ায় দেয়। নর্মালি তার কাজ আসলে বেসিক্যালি এইটাই ছিল। এখন যদি এমন হয় কোনো একটা নিউরো এন্ডোক্রাইন টিউমার অ্যারাইজ করছে প্যানক্রিয়াসে বা স্মল ইন্টেস্টাইনে, যেটা প্রচুর পরিমাণে ভিআইপি রিলিজ করতেছে, এটার নেট ইফেক্ট কী হবে? সো এটার নেট ইফেক্ট আমরা আসলে দেখি পেশেন্টের বেসিক প্রেজেন্টেশন থাকে, পেশেন্টের প্রোফিউজ ওয়াটারি ডায়রিয়া হয়, মানে প্রচুর পরিমাণে ওয়াটারি ডায়রিয়া হয়। সো এই প্রোফিউজ ওয়াটারি ডায়রিয়া এটা হলো তার এক নম্বর সমস্যা। সেকেন্ড সমস্যা, এই পেশেন্টের একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডেভেলপ করে। এই পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডেভেলপ করে কিভাবে? আমরা এখানে আসলে হাইপোক্যালেমিয়া হইতে দেখি, আমরা এখানে দেখি পেশেন্টের হাইপোক্যালেমিয়া। তাহলে একদিকে ডায়রিয়া, একদিকে হাইপোক্যালেমিয়া। স্বাভাবিকভাবেই প্রচুর পরিমাণে ডায়রিয়া হলে পেশেন্ট ডিহাইড্রেটেড হবে, পেশেন্টের ক্ষেত্রে আমরা ওয়েট লসও এক্সপিরিয়েন্স করি। তাহলে ডিহাইড্রেশন, ওয়েট লস। এখন এগুলো নিয়ে একটু কথা বলি, কেন তার প্রফিউজ ওয়াটারি ডায়রিয়া হচ্ছে? যখন এক্সেসিভ অ্যামাউন্ট অফ ভিআইপি চলে আসে, আমাদের যে ইন্টেস্টিনাল যে এপিথেলিয়ামটা আছে, এই এপিথেলিয়ামে অ্যাডেনালাইল সাইক্লেস যেটা থাকে সেটা বেশি বেশি স্টিমুলেটেড হয়। সেটা স্টিমুলেটেড হওয়ার কারণে ওই এপিথেলিয়াল সেলগুলা বেশি বেশি করে আমরা তখন দেখি ওয়াটার ক্লোরাইড সিক্রেশন করতে থাকে। সো এখানে দেখবো যে আমাদের ইন্টেস্টিনাল লুমেনের এখানে থাকা যে এপিথেলিয়ামগুলো আছে, এই এপিথেলিয়ামের অ্যাডেনালাইল সাইক্লেস যেটা আছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এবং সেইটা ওয়াটারি সিক্রেশনকে বাড়ায় দেয়। সো তখন আমি দেখবো যে আলটিমেটলি ওয়াটার সিক্রেশন বেড়ে যাবে, ক্লোরাইড আয়ন লস হইতে থাকবে। এইটা একটা জিনিস দেখি। সেকেন্ড কথা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা আসলে কেন হয়? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার একটা কারণ হচ্ছে আমাদের পটাশিয়াম লস হচ্ছে, বাট পটাশিয়ামটা সেল থেকে বের হয়ে লস হচ্ছে ব্যাপারটা এরকম না, বরং আমাদের যে বিভিন্ন রকম ইন্টেস্টিনাল যে জুসগুলো আছে এর মধ্যে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পটাশিয়াম থাকে, যে পটাশিয়ামটা অ্যাকচুয়ালি রিঅ্যাবজর্ব হওয়ার কথা ছিল। বাট যখন এখানে এরকম ম্যাসিভ ডায়রিয়া হচ্ছে ওই জুসগুলাও বের হতে থাকে, সো সেই পটাশিয়ামও লস হতে থাকে। সো আসলে বেসিক্যালি এইভাবে বলা যেতে পারে যে স্টুলের সাথে সাথে পটাশিয়ামটাও লস হয়ে যাচ্ছে। সো যেই পটাশিয়ামটা রিঅ্যাবজর্ব হইতে পারা উচিত ছিল বা হইতে পারার কথা ছিল বিভিন্ন রকম আমাদের ইন্টেস্টিনাল যে জুসগুলো আছে, বাট ইট ডাজ নট হ্যাপেন। সো এইখান থেকে পেশেন্টের হাইপোক্যালেমিয়া হচ্ছে। আরেকটা হাইপোক্যালেমিয়ার আরেকটা মেকানিজম আছে, মেইন মেকানিজম যেটা বললাম সেটাই। বাট এই পেশেন্টের যখন ডিহাইড্রেশন হয়ে যায়, ম্যাসিভ ভলিউম ডিপ্লেশন যখন হয়, ভলিউম ডিপ্লেশন হলেই আমাদের রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়। ওই যে অ্যালডোস্টেরন অ্যাক্টিভেটেড হলো, সেই অ্যালডোস্টেরন তো ওয়াটারকে রিটেনশন করতে চায়, বাট অ্যালডোস্টেরন যখন বেশি বেশি করে কাজ করে সে কী করে? পানিকে ভেতরে ঢোকায়, সোডিয়ামকে ভেতরে ঢোকায়, পটাশিয়ামকে বাইর করে দেয়। সো তখন কি হচ্ছে? এইটার জন্য হাইপোক্যালেমিয়া হবে। সো হাইপোক্যালেমিয়া অ্যাকচুয়ালি মানে আরও পটেনশিয়েট হলো। সো এই জন্য হাইপোক্যালিমিয়াটা আমরা খুব প্রভিডেন্টভাবে পাই। একটা হচ্ছে প্রফিউজ ডায়রিয়া, সেখান থেকে ডিহাইড্রেশন, আর একটা হচ্ছে পেশেন্টের হাইপোক্যালিমিয়া আছে। এর পাশাপাশি ওয়েট লসও পেশেন্ট আসলে এক্সপিরিয়েন্স করে। আর একটা জিনিসও পাবো যেটা হচ্ছে ভিআইপি, এটার কাজ কী ছিল? এটা আমাদের গ্যাস্ট্রিনকে ইনহিবিট করতেছে। আবার আমাদের স্টোমাকের যে প্যারাইটাল সেল, আমাদের স্টোমাক এইটার যেই প্যারাইটাল সেল, সেই প্যারাইটাল সেলের এরা আমাদের যে প্রোটন পাম্প যেটা ছিল,
এরা সেই প্রোটন পাম্পকে ইনহিবিট করতে পারে। সো যখন প্রোটন পাম্প ইনহিবিটেড হচ্ছে, ইনহিবিশন হলে তার নেট রেজাল্ট হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কমে আসে। সো গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কমে গেলে আমরা হাইপোক্লোরহাইড্রিয়া যেটা বলি, সো সেটাও হবে। তাহলে অ্যাসিড সিক্রেশন আসলে পেশেন্টের এখানে কমে যাচ্ছে। তাহলে একদিকে অ্যাসিড সিক্রেশন কমে গেল, হাইপোক্লোরহাইড্রিয়া ডেভেলপ করলো, পেশেন্টের প্রফিউজ ওয়াটারি ডায়রিয়া থাকছে, সেটার সাথে পেশেন্টের আমরা দেখছি ওয়েট লস, হাইপোক্যালেমিয়া, সো ডিহাইড্রেশন, দিজ আর দ্য কমন ফাইন্ডিংস। তাহলে এখন আমরা কিভাবে একটা ভিআইপি ওমা থাকলে সেটাকে ইনভেস্টিগেট করবো? সো বেসিক্যালি আমাদের এই যে সিনারিও যেটা বললাম, ক্লিনিক্যাল সিমটম, এটা খুবই সাজেস্টিভ। এবং এর পাশাপাশি আমরা পেশেন্টে আসলে যেটা করতে পারি সেটা হচ্ছে সেরাম ফাস্টিন। আমরা যেটা করব সেটা হচ্ছে সেরাম ফাস্টিং ভিআইপি লেভেল। সো আমরা আসলে এটাকে চেক করতে পারি। সো ফাস্টিং ভিআইপি লেভেলটা অনেক বেশি থাকবে, যেটা আমাদেরকে ডায়াগনোসিস করতে আমাদেরকে হেল্প করবে। সো এই হচ্ছে ভিআইপি ওমা ডায়াগনোসিসের জন্য আমাদের কাজ। এর পাশাপাশি অনেক সময় আমরা নন সিলেক্টিভ কিছু স্ক্রিনিং করতে পারি। ফর স্ক্রিনিং পারপাস দেখা যাচ্ছে যে কোনো নিউরোএন্ডোক্রাইন টিউমারেই আমরা যে ক্রোমোগ্রাফিন এ লেভেলটা বেশি থাকে। যে কোনো নিউরোএন্ডোক্রাইন টিউমারেই মোস্ট অফ দ্য টাইমস ক্রোমোগ্রাফিন এ বেশি থাকে। সো আমি যদি ক্রোমোগ্রাফিন এ লেভেল চেক করি সেটাও এখানে বেশিই পাবো, বাট ফাস্টিং ভিআইপি লেভেল বেশি পেলে সেটা আমাকে কনফার্মেশন দিবে। সো দিস ইজ দ্য কনফার্মেটরি। সো এই হচ্ছে ভিআইপি ওমা। এখন ভিআইপি ওমার ট্রিটমেন্ট কী? সো যে কোনো নিউরোএন্ডোক্রাইন টিউমারের ক্ষেত্রে বেসিক কথা হলো সার্জারি ইজ দ্য কিউরেটিভ অ্যান্সার। এখন অনেক জায়গায় সার্জারি করা যায় না, বা অনেক জায়গায় সিমটমকে একটু আমাদেরকে করতে হয়, লাইক কন্ট্রোলে নিয়ে আসতে হয়। সো অনেকগুলো নিউরোএন্ডোক্রাইন টিউমারে আমরা দেখা যাচ্ছে, এটা একটা বেসিক কথা বলছি, ভিআইপি ওমার জন্য বলছি না, বেসিক নিউরোএন্ডোক্রাইন টিউমার রিলেটেড কথা বলছি। যে কোনো একটা নিউরোএন্ডোক্রাইন টিউমার এভাবেই বলি। সো মনে করি একটা পেশেন্টের নিউরোএন্ডোক্রাইন টিউমার আছে। সো নিউরোএন্ডোক্রাইন টিউমারের ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি করব, প্রবলেম সলভ। এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে টিউমারটা একদম টেল অফ দ্য প্যানক্রিয়াস বা বডি অফ দ্য প্যানক্রিয়াস, যেখানে সার্জারি করা খুব টাফ, বা অনেক জায়গায় দেখা যাচ্ছে সার্জারি করার মতো জায়গায় নাই পেশেন্ট। সো অনেক সময় সার্জারি করা পসিবল হয় না। সো তখন আমরা আসলে কী করি? সো অনেক জায়গাতে আমরা আসলে তখন চেক করি যে দেখা যাচ্ছে অনেকগুলো নিউরোএন্ডোক্রাইন টিউমার আছে যারা আমরা দেখি যে অক্ট্রিওটাইডে রেসপন্স করে। সো তাদেরকে দেখা যাচ্ছে সোমাটোস্ট্যাটিন অ্যানালগ অক্টিওট্রাইড। এটা কি? সোমাটোস্ট্যাটিন অ্যানালগ। সো অনেকগুলা নিউরোএন্ডোক্রাইন টিউমার আছে যেখানে অক্টিওটাইড দিলে পেশেন্টের রেসপন্স আসে। সেটা কি? ওই নিউরোএন্ডোক্রাইন টিউমার সাইজে ছোট হচ্ছে, সেটার হরমোন সিক্রেশন কমতে শুরু করে। সো সিমটোমেটিক একটা রিলিফ বা একটু ইমপ্রুভমেন্ট, বেটারমেন্ট অনেক সময় হয়। সো প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমারের অনেক জায়গাতে আমরা আসলে আগে চেক করে দেখি যেখানে সোমাটোস্ট্যাটিন রিসেপ্টরগুলো আছে কি না। সো ওই রিসেপ্টরটা প্রথমে আমরা চেক করে নিই, বাট যদি আমরা তাদেরকে চেক করে পাই যে হ্যাঁ তারা আসলেই আছে, রেডিও লেভেলড আমরা সিনটিগ্রাফি করি। সো যখন আমরা দেখি যে সিনটিগ্রাফি করে দেখলাম যে হ্যাঁ আসলে অনেকগুলো রিসেপ্টর আসলে আছে এখানে, তখন আমরা অনেক সময় অক্ট্রিওটাইড দিই। সেটা আমাদের পেশেন্টের একটা সাপোর্টিভ একটা ম্যানেজমেন্টের একটা রোল প্লে করে, বাট সেটা কখনো ডেফিনেটিভ ম্যানেজমেন্ট। এটা টিউমারের সাইজটাকে ছোটো করা বা টিউমারের জন্য যে ক্লিনিক্যাল সিমটম আসছে ওই হরমোন রিলিজ হওয়ার কারণে সেটাকে হয়তো একটু কমে আসতে পারবে। সো এটা আমি পার্টিকুলার ভিআইপি ওমার জন্য বলছি সেটা না, এটা নিউরোএন্ডোক্রাইন টিউমারের বেসিক একটা কনসেপ্টের থেকে জায়গাটা বললাম। ভিআইপি ওমাতে এইটার কথা আমি পাই নাই, বাট আমি আলাদা করে বললাম এই কারণে আমাদের অনেক সময় এমআরসিপিতে কোশ্চেন করবে কি যে নিউরোএন্ডোক্রাইন টিউমার থেকে নিউরোএন্ডোক্রাইনের বেসিক থেকে কোশ্চেন করবে, হয়তো এমন একটা অপশন দেবে যে অপশন ওই টপিকের মধ্যে আমরা পড়িলে কিন্তু বেসিকের মধ্যে আলোচনাটা আছে। সো অনেক সময় এইভাবে বেসিক থেকেও কোশ্চেন আসে, এই জন্য এটাকে একটু বললাম যে অক্ট্রিওটাইডের অনেকগুলো রোল অনেক ধরনের নিউরোএন্ডোক্রাইন টিউমারে আমরা আসলে ইউজ হতে দেখি। সবগুলো টিউমারে হবে ব্যাপারটা তা না, আগে চেক করে নিতে হবে যে সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর তার আছে কিনা, যদি থাকে তখন অক্ট্রিওটাইড আসলে দেওয়া হয়। সো এই আর কি, এটা ভিআইপিএমের জন্য বলছি না, ওভারঅল নিউরোএন্ডোক্রাইন টিউমারের জন্য বলছি। কেউ চাইলে যদি কারো একটু ইন্টারেস্ট থাকে আমি বলবো কুমার অ্যান্ড ক্লার্কের যেই লেটেস্ট এডিশনটা আছে সেখান থেকে আমি বলছি প্যানক্রিয়াসের চ্যাপ্টারে যেখানে প্যানক্রিয়াস আলোচনা আছে ওটা নিউরোএন্ডোক্রাইন টিউমার একটা আলোচনা আছে, সেটা একটু দেখে নেওয়া যেতে পারে। সেখানে খুব সুন্দর একটা আলোচনা আসছে। মোটা দাগে কুমার অ্যান্ড ক্লার্ক, অক্সফোর্ড, এগুলো এমআরসিপির জন্য ভালো বই। সো এই ছিল মোটা দাগে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।